সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগামীকাল তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 4 অর্থাৎ রেয়ামিল থেকে তোমাদের কি কি জানতে হবে, কি কি শিখতে হবে তা একদম সহজে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ রেয়ামিল থেকে যা যা জানতে হবে। আমি প্রথমে দিয়েছি রেয়ামিল নির্ণয় করা তোমাদের শিখতে হবে। তোমরা সবাই অবগত আছো, তোমাদের রেয়ামিল তৈরি করতে তোমাদের যে কলামগুলো দিতে হয়, প্রথমে হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে এটা ক্রমিক নম্বর হবে, তারপরে হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তোমরা সবাই জানো ডেবিটের ঘরে সম্পদ, ব্যয়, উত্তোলনগুলো আসবে, ক্রেডিটের দিকে দায়, আয়, মূলধনগুলো আসবে। এরপরে তোমাদের 2 নম্বর যে টপিকটা জানতে হবে সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। তোমরা অনেকেই এই মুনাফা জাতীয় আয়ের মধ্যে বেজে যাও, কিভাবে পরীক্ষার মধ্যে আসলে এগুলো কিভাবে উত্তর লিখবে তা পারো না। আমি তাও একটু ছোটো করে আলোচনা করে দিচ্ছি। মুনাফা জাতীয় আয় হলো দুইটি, একটা হলো প্রত্যক্ষ আয় আর একটা হলো পরোক্ষ আয়। অন্যদিকে পরোক্ষ আয় আবার 2 প্রকার, একটা হচ্ছে পরিচালন আয় আর একটা হচ্ছে অপরিচালন আয়। এর পাশাপাশি তোমাদের শিখতে হবে মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে। মুনাফা জাতীয় ব্যয় হলো দুইটি, একটা হলো প্রত্যক্ষ ব্যয়, একটা হলো পরোক্ষ ব্যয়। অন্যদিকে পরোক্ষ ব্যয় আবার 2 প্রকার, একটা হলো পরিচালন ব্যয় আর একটা হলো অপরিচালন ব্যয়। এর পাশাপাশি তোমাদের জানতে হবে মূলধন জাতীয় আয় সম্পর্কে, অর্থাৎ মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। তোমাদের সহজ করার জন্য আমি এখানে লিখে দিয়েছি মূলধন জাতীয় আয় মাত্র 3টি, একটা হলো মূলধন, আরেকটা হলো ঋণ গ্রহণ, আরেকটা হলো স্থায়ী সম্পত্তি বিক্রয়। এরপরে 5 নম্বরে দিয়েছি মূলধন জাতীয় ব্যয় সম্পর্কে জানতে হবে। মূলধন জাতীয় ব্যয় হলো মাত্র একটি, সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় বা স্থায়ী সম্পত্তি খরচ। এরপরে তোমাদের 6 নম্বরে যেটি জানতে হবে সেটা হচ্ছে রেয়ামিলে যা যা আসবে না তার পরিমাণ, অর্থাৎ কী কী রেয়ামিলে আসে না। আমি রেয়ামিলে যা যা আসবে না তা মনে রাখার জন্য একটি টেকনিক দিয়েছি। তোমরা মনে রাখবে মজুত পণ্য 1 তারিখ, মণিহারি 1 তারিখ, ইনভেন্টরি 1 তারিখ, সাপ্লাইস 1 তারিখ। অর্থাৎ এই 4টি ছাড়া, এই 4টি 1 তারিখ ছাড়া, অর্থাৎ এই 4টি 1 তারিখ ছাড়া আর কোনো হিসাবে যদি 1 তারিখ থাকে তাহলে তার রেয়ামিলে আসবে না। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, মজুত পণ্য, মণিহারি, ইনভেন্টরি, সাপ্লাইস এই 4টি 1 তারিখ ছাড়া যদি অন্য কোনো হিসাবে 1 তারিখ থাকে তাহলে সেগুলো রেয়ামিলে আসবে না। যেমন কী কী হতে পারে, যেমন নগদ তহবিল 1 তারিখ, ব্যাংক জমা 1 তারিখ। তোমরা লক্ষ্য করো তো এই 4টার মধ্যে কি নগদ তহবিল আর ব্যাংক জমা ছিল না, কারণ রেয়ামিলের মধ্যে 1 তারিখ আসে শুধুমাত্র 4টি, আর বাকিগুলোর ক্ষেত্রে যদি 1 তারিখ থাকে সেগুলো আরও না। যেমন নগদ তহবিল 1 তারিখ জীবনেও আসবে না, ব্যাংক জমা 1 তারিখ জীবনেও আসবে না। এরপরে দিয়েছি তারপরে আসবে না, তা হলো যে 4টি 1 তারিখ আসবে সেই 4টি কখনো 31 তারিখ আসবে না। অর্থাৎ আমি তোমাদের এখানে দিয়েছি না, ওই যে মজুত পণ্য 1 তারিখ, মণিহারি 1 তারিখ, ইনভেন্টরি 1 তারিখ, সাপ্লাইস 1 তারিখ, এই 4টে সবসময় 1 তারিখ আসবে, কিন্তু এই 4টি কখনো 31 তারিখ আসবে না। এখানে লিখে দিয়েছি এই 4টি ছাড়া বাকি সবগুলো 31 তারিখ থাকলে আসবে যে, অর্থাৎ এই 4টি কখনো 31 তারিখ আসবে না, এই 4টি ছাড়া সবগুলো 31 তারিখ থাকলে আসবে। এরপরে তোমাদের সম্ভাব্য দায় থাকলে রেয়ামিলে আসবে না এবং অব্যবহৃত মণিহারি থাকলেও রেয়ামিলে আসবে না। এরপরে তোমাদের 7 নম্বরে আমি খুব সুবিধার জন্য তোমাদের দিয়ে দিয়েছি চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, এগুলো বলবে। তোমরা এক নজরে চলতি সম্পদগুলো দেখে নাও। চলতি সম্পদ হলো হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাবকে দেনাদার বলে, বিক্রয় খতিয়ানে জেরো বলে, পাওনাও বলে। এরপর প্রাপ্য নোটস, প্রাপ্য বিল, সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি মজুত, সাপ্লাইস মজুত, অগ্রিম খরচ, অনাদায়ী আয়সমূহ, বিমা কোম্পানির নিকট প্রাপ্য টাকা, খুচরা যন্ত্রাংশ, প্রতিনিধির নিকট প্রাপ্য, চালানি কারবারের প্রেরিত পণ্য অথবা প্রদত্ত ঋণ, এগুলো হলো চলতি সম্পদ। অন্যদিকে আমি তোমাদের চলতি দায় দিয়ে দিয়েছি। চলতি দায় হলো প্রদেয় হিসাব, যার বিপরীত নাম পাওনাদার, আরেকটি আছে ক্রয় খতিয়ানের জের, আরেকটি আছে দেনা। অন্যদিকে প্রদেয় নোটস, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্তর বিপরীত নাম হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, যার ইংরেজি নাম হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, বাংলা শব্দ ব্যাংক জমাতিরিক্ত, আরেকটি নাম আছে ব্যাংক উডি। বকেয়া খরচসমূহ, অগ্রিম আয়সমূহ, অনুপার্জিত আয়, আয়কর সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, অগ্রিম তলব, অদাবিকৃত লভ্যাংশ, স্বল্পমেয়াদী ঋণ, এগুলো হলো চলতি দায়। অন্যদিকে আমি তোমাদের স্থায়ী সম্পদ লিখে দিয়েছি। স্থায়ী সম্পদ মানে আর স্পর্শনীয় সম্পদ আর স্থায়ী সম্পদ একই কথা। যে সকল সম্পত্তির বাহ্যিক বা কাঠামোগত রূপ রয়েছে তাদেরকে স্পর্শনীয় সম্পদ বা স্থায়ী সম্পদ বলে, যেমন ল্যাপটপ, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, মেশিন ইত্যাদি। এরপরে সর্বশেষ তোমাদের যে প্রশ্নটি পরীক্ষা আসতে পারে সেটা হলো অস্পর্শনীয় সম্পদের পরিমাণ। অস্পর্শনীয় সম্পদ কাকে বলে, যাকে আমরা ভুয়া সম্পদ বলি অথবা অসমন্বিত ব্যয় বলি। সেগুলো হলো যে সকল সম্পত্তির বাহ্যিক বা কাঠামোগত রূপ রয়েছে তাদেরকে অস্পর্শনীয় সম্পত্তি বলে, যেমন সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট,
প্যাটার্ন, গ্রন্থসত্ত্ব, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, ঋণপত্রের অবহার ইত্যাদি। আশা করছি এগুলো তোমরা অত্যন্ত ভালো করে দেখে যাবে। এই 1 থেকে 8 পর্যন্ত তোমাদের রেয়ার মিলের প্রশ্ন আসবে। এই 1 থেকে 8-এর মধ্যে তোমরা ক, খ, গ 3টি কমন পাবে। আমি তোমাদের সুবিধার জন্য এখানে 2টা সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। এই 2টি সৃজনশীল প্রশ্ন তোমরা অবশ্যই বাসার মধ্যে প্র্যাকটিস করো। আশা করি কালকে পরীক্ষায় তোমরা এই 2টি থেকেই অবশ্যই 100% কমন পাবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।